ডাকাতের, এই ডক্টর ইউনূসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সেনাবাহিনী, এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত করা হয়েছে, এবং তারা সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে নিজের জনগণের বিরুদ্ধে কি করে। গতকালকের পর এই গোপালগঞ্জে যে ঘটনা, আর্মি, আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন, সেখানে কিন্তু কোন ধরনের সার্জিস কোম্পানি এন্ড এদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি, কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি, সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না, এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল, তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে প্রতিহত করে, তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য, এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায়, সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে, এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই, সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায়, এবং সেখানে তারা জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে 10 মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে, এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ। সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া যানের ভিতরে যে সকল, আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ, আমি বলবো না বিবস্ত্র, উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকাত দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে, শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের সাজোয়া যানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে, হতে পারে স্পোরাডিক কোন ইনসিডেন্ট হতে পারে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি, আক্রমণ করে না, এবং গতকালকে এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমি জানি না। সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, শত শত ভিডিও ফুটেজ আছে, যে তারা যেখানে 5ই অগাস্টে 3রা অগাস্টে বলেছিল গত বছর এই ওয়াকার যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না, কিন্তু সে 3রা অগাস্ট, 4ঠা অগাস্ট, 5ই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন। আমরা এতদিন এইসব নিয়ে উচ্চবাচ্য করিনি, কিন্তু কালকে এটা সুস্পষ্ট, তারা ভিডিও, আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলি কর, সরাসরি গুলি কর, বুকে গুলি কর। আর পাকিস্তানের আমলে 25শে মার্চ থেকে আমাদের 16ই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসড়ে নিয়ে গেল, ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা, তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে। আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না, যাও, এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত এসিটেট করতে হবে যে এই 5টা একমাত্র, আর কিছু নেই। সেনাবাহিনী শেল্টার না দিলে, যেখানে পুলিশ পারেনি, যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি, সেখানে গতকালকে জনগণ, বাংলাদেশের মানুষ, গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে কিন্তু হত্যা করেনি, তাদেরকে কিন্তু মব করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখে। সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে, এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার শামিল,
গণহত্যার পূর্ণ ডেফিনেশনে পরে কিনা সেটা নিয়ে আমরা পরে আলাপ করব, কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে। ফিরে যাব দস্তগীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে, কারণ তিনি সরাসরি আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাথে কাজ করছেন। দস্তগীর ভাই, আপনি কি আমাদেরকে জানাবেন আপডেট, মানে আপনারা কোন পর্যায়ে এই মুহূর্তে কাজ করছেন? আমি জানি ডিটেলস বলা যাবে না, কিন্তু বহির্বিশ্বের প্রতিক্রিয়াটা কি এবং আমরা কোন পদক্ষেপগুলো নিতে পারি? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যেভাবে কথা বলছিলাম, এবং আমি আবারও বলবো যে আমার আলোচক যেভাবে তুলনামূলকভাবে কথাগুলো বললেন, যে বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জবাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ, যে শক্তিশালী প্রতিরোধ, এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষার প্রতিরোধ। সেই প্রতিরোধে তারা কোনো রাজনৈতিক নেতৃত্বের ধারেনি, দাঁড়িয়ে থাকেনি। তারা বাংলাদেশের জাতির জনক, বাঙালি জাতির জনক কের পুণ্য ভূমিকে রক্ষা করার জন্য তারা আবাল বৃদ্ধ বনিতা, মেয়েরা, স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করে। যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে, তারা কিন্তু তাদের জীবন নিয়ে কোনো সংশয় প্রকাশ করে, তারা ভয় পায় না। তারা জানে রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে আবারও রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে। যে কথাটা আপনি বলছেন যে আমরা 5ই অগস্টের সময় 3রা অগস্টের কথাটা আবারও রিপিট করি, যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিটিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গুলি করবে না, এবং পরবর্তীতে আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এটা স্বীকারও করেছেন বিবিসিতে, যে বাংলাদেশের আর্মিদেরকে বা আর্মি প্রধানকে উনি ফোন করে বলেছেন যে সরকারের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তারা যে শান্তি মিশনে যে চাকরি, সেই চাকরিতে নাও যেতে পারে। চিন্তা করে দেখুন, আমাদের মানুষকে হত্যা করছে তারা আজকে, সেদিন তারা বাংলাদেশের একটি রাষ্ট্র ব্যবস্থাকে বিক্রি করে দিল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মেটিকুলাসলি ডিজাইনের কাছে। এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে, আমরা যে কাজটা করব সেই কাজটা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে সবাই জানেন। আমার কি কাজ? আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্ন উত্থাপন করা, উত্তর পাই আর না। অন দ্য রেকর্ড জাতিসংঘে যাবে, অন দ্য রেকর্ড স্টেট ডিপার্টমেন্টে যাবে, অন দ্য রেকর্ড হোয়াইট হাউসে যাবে, অন দ্য রেকর্ড ইউরোপিয়ান ইউনিয়নে যাবে, অন দ্য রেকর্ড ব্রিটিশ পার্লামেন্টে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে, এমনকি সাউথ আফ্রিকাতেও যাবে, কানাডাতে যাবে। লোকাল স্টেট গুলো, মানে ইউনাইটেড স্টেটস এর যে লোকাল স্থানীয় রাষ্ট্রগুলো রয়েছে, সেই সকলগুলোর সেনেটরদের কাছে যাবে। আমরা এই কাজগুলো যতটুকু পারি আমরা আমি বলতে চাচ্ছিলাম না, হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে 38 ঘন্টার মতন কিন্তু ঘুম হয়নি। কারণ বাংলাদেশে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন, এটা নিয়ে আর ঘুমানোর তো কোনো উপায় নেই। আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা, ভিডিও সংগ্রহ করা, ছবি সংগ্রহ করা, সেসবগুলোকে ফাইলিং করা, সেসবগুলোকে ডকুমেন্টের আকারে আর্কাইভ করা এবং সেসবগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর কাজ করতে করতে আজকে আপনিও তো আমাকে হঠাৎ করে বললেন যে আমাকে আসতে হবে। আমি তখন এখনো পর্যন্ত আমার 3টা স্ক্রিনে কাজ করে যাচ্ছি। এটা আলোচনার বিষয় না, এটা হলো আমাদের কাজ আমরা করবো। কিন্তু যে বিষয়টা এখন, যে বিষয়টা দেখুন কি হচ্ছে বাংলাদেশে, এটার একটা সুস্থ বিশ্লেষণের প্রকৃষ্ট সময় এখন। সেই বিশ্লেষণটা কি, যে দেখুন পাকিস্তানে কিন্তু আর্মি সবসময় কোনো একটা মানুষকে, কোনো একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একজন খেলোয়াড়কে ধরে নিয়ে আসে এবং তাকে প্রমোট করে প্রধানমন্ত্রী পর্যন্ত বানায়, এবং তারা সেখানে তাদের
পুতুল হিসাবে তারা এই দেশকে পরিচালনা করে বিভিন্ন মানুষকে, যেমন ইমরান খানের কথাও বলা যায়, ওনাকেও আর্মি প্রমোট করে প্রধানমন্ত্রী করে তারপরে আবার তাদের সাথে ঝগড়া তারা বাদ দিয়ে দিল। বেসিক্যালি পিছনে সবসময় আর্মি একটা ক্ষমতায় থাকে। আমরা গত 10-11 মাসে আমাদের বহু মানুষ আমাদেরকে, সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে এই কয়েকটি সন্ত্রাসী ছেলের শক্তির উৎস কোথায়। গতকাল দিনে এটা প্রমাণিত হয়ে গেল, এই শক্তির উৎসটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এখন একটা ঠিকাদারি কারবার করছেন, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনকে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়ার কোনো কারণে নেই এবং দেয় না। তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে প্রোটেকশন দেয়নি, কালকে যেভাবে এনসিপি কে দিয়েছে, তারা আজকে যে বিএনপি রাস্তায় আছে তাদেরকেও এই ধরনের প্রোটেকশন আজও পর্যন্ত দেয়নি এবং কালকে দিবে বলে, কারণ বিএনপির বিরুদ্ধে যে মিছিলগুলো হলো গত সপ্তাহে, সেখানেও তারা কিন্তু এনসিপি কেই সাপোর্ট করে গেছে, বিএনপি কে নয়। তাহলে যেই আলোচনাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট জানিয়ে দেওয়ার জন্য, যে বাংলাদেশে এই বর্তমান ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী পাকিস্তানি একটি ধারার প্রবর্তন করতে পরিকল্পনায় তারা রয়েছে। সেই পরিকল্পনাটার অংশ হলো যে কোনো মৌলিক রাজনৈতিক দলকে না, তারা তাদের ইচ্ছা মতো, যেমন কালকে তো দেখলেন যে ঢাকা থেকে শত শত, মানে আমি বলবো কোটি টাকার খরচ করে আমাদের সশস্ত্র বাহিনীর যানবাহন ব্যবহার করে, সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা টঙ্গিপাড়াতে নিয়ে গেলেন এবং কাটকা পড়লে আবার তাদেরকে, মানুষকে খুন করে তাদের জানে ভরে নিয়ে আসলেন। অতএব তারা তাদের পেটুয়া বাহিনীকে তারা তৈরি করছেন এবং তাদেরকেই তারা এই যে নির্বাচন বিএনপি যে চেষ্টা করছে বলার জন্য, আসলে যে নির্বাচনটা হবে এটা পাকিস্তানি কায়দাই হবে এবং পাকিস্তানি কায়দাই